আমেরিকান ডলার সব দিক থেকে কিভাবে মার খাচ্ছে, আমেরিকান ইকোনমি এবং ইউরোপিয়ান ইকোনমি কিভাবে মার খাচ্ছে, এটার জন্য আমি আজকে অনেকগুলা দিক থেকে আপনাকে টোটাল পৃথিবীর অবস্থাটা বোঝানোর চেষ্টা করব এবং অনেকগুলো রেফারেন্সকে এক জায়গায় নিয়ে আসবো। সো একটু কেয়ারফুলি না শুনলে আপনার কাছে সবকিছুকে মনে হবে এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, বাট এটা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা না। সবগুলা মেজর ঘটনা রেফারেন্স সহ আমি এখানে প্রমাণ সহ আমি আপনাদের সামনে তুলে ধরছি। লেটস স্টার্ট। আপনি যদি বিশ্বে ভূ রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরও জানতে চান, সাবস্ক্রাইব করুন। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলমানরা আসলে অ্যাক্টিভলি প্লে করবে না। এটা অনেক মানুষ বুঝে না, সবাই মনে করে যে ও তৃতীয় বিশ্বযুদ্ধে তো সব পুরা প্যালেস্টাইনে হবে, সিরিয়াতে হবে। জি না, তৃতীয় বিশ্বযুদ্ধের মূল প্লেয়ার হইল আমেরিকা, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা। আপনার কাছে অবাক লাগবে, কিন্তু সমস্ত সাইন আপনার কাছে। এখন ব্যাপারটা হচ্ছে যে কোনটাকে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে ফ্রেমিং করবেন সেটা নিয়ে অনেক ডিবেট থাকতে পারে, যে কতটুকু যুদ্ধ বা কনফ্লিক্ট বড় হলে এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যায়, এটা ডিবেটেবল। বাট এটা ইম্পর্টেন্ট যে পৃথিবী অনেক বড় বড় দুইটা কনফ্লিক্টের দিকে যাচ্ছে এবং সেই কনফ্লিক্টের মধ্যে আসলে মুসলমানরা নাই, যেটা মুসলমানদেরকে একটা অপরচুনিটি, যেটা আমি তারপরে থার্ড ভিডিওতে আমি বলবো, এই সপ্তাহে না। বাট আমি আজকে একটু এমফাসাইজ করতে চাই যে ইউএসএ এবং ইউকের ইকোনমি কিভাবে কলাপস করবে এই যুদ্ধে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখতে যেরকম ছিল, অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে সেরকম হবে না, কারণ টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। ড্রোন টেকনোলজি থেকে শুরু করে এভরিথিং চেঞ্জ হয়ে গেছে। ইকোনমিক ওয়ার এখন অনেক ইম্পর্টেন্ট ওয়ার। যুদ্ধ এখন বিটকয়েন দিয়ে হয়, ড্রোন দিয়ে হয়, যুদ্ধ এখন ন্যারেটিভ দিয়ে হয়, যেটা আগেও ছিল বাট এখন সেটা অনেক ডিফারেন্ট। তো সেই জায়গাটা থেকে আমাদের বুঝতে হবে যে ইউএসের সাথে ভেনেজুয়েলা কিভাবে যুদ্ধের দিকে যাচ্ছে এবং ইউএসের সাথে ইউক্রেনের পরে পোল্যান্ড কিভাবে যুদ্ধের দিকে যাচ্ছে। এই দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে। এটা একটা খুব প্রথম ইম্পর্টেন্ট পার্ট বোঝার জন্য যে ইউএসের কি হইতেছে। দেখেন, ইউএসের যে 37 এখন $38 ট্রিলিয়ন এবং যার উপরে তার 1.5 ট্রিলিয়ন ডলার পার ইয়ার তাকে পে করতে হবে, এই টাকাটা দেওয়ার কোনো রকম কোনো সক্ষমতা সামর্থ্য তার নাই। ইনফ্যাক্ট সেটার জন্য কোনোভাবে রেডিও না। তার থেকেও বড় কথা হচ্ছে যেই মেজর কর্পোরেশনগুলা এই টাকাটা নিল, সেই তারা কি টাকা ফেরত দেওয়ার জন্য নিচ্ছে নাকি তারা আরো টাকা বানাইতে চাবে? ডেফিনেটলি তারা আরো টাকা বানাইতে চাবে। ধরেন বাংলাদেশে একটা এক্সাম্পল দেওয়ার জন্য, এস আলম গ্রুপ যেই টাকা পাচার করছে, সেই টাকা কি সে ফেরত দেওয়ার জন্য পাচার করছে? না, সে সুযোগ পাইলে আরো টাকা সে বাংলাদেশ থেকে নিয়ে অন্য কোথাও পাচার করবে। আইডিয়াটা যেটা সেটা হচ্ছে যেই বড় আমেরিকান কর্পোরেশনরা এত বছর ধরে প্রফিট করছে, আমেরিকার ইকোনমিকে ফুটা করে দিয়ে টাকা পয়সা নিয়ে গেছে, তারা আমেরিকাকে আবার টাকা ফেরত দেওয়ার কোনো মানসিকতা রাখে না, বরং তারা তাদের এই যে কালচার এবং নেচারের যে বিহেভিয়ার, অবভিয়াসলি তারা এটা কন্টিনিউ করবে। অবভিয়াসলি সেটা আমার বিগ টেক কোম্পানি বলি অথবা আপনার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলি, তাদের চিন্তা হচ্ছে আরও কীভাবে বড়লোক হওয়া যায় এবং কিভাবে তারপরে টাকাটাকে ওই দেশে বা ওই জায়গায় পাচার করে দেওয়া যায়, যেটা তাদের জন্য ভালো। কেন ভেনেজুয়েলার সাথে ইউএসের যুদ্ধ হতেছে, কেন পোল্যান্ডের সাথে ইউএসের যুদ্ধ হওয়ার দিকে যাচ্ছে, কেন পোল্যান্ড নেক্সট ইউক্রেন হওয়ার সম্ভাবনা খুব বেশি, বুঝাই বলি আপনাকে। দেখেন, ইউক্রেন একটা মডেলটা কীরকম? মডেলটা খুব সিম্পল। মডেলটা হচ্ছে যে ইউএসের ভেনেজুয়েলার যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে চেঞ্জ করে প্রথমে জেলেনস্কিকে বসানো হয়েছে কেন? কারণ তার কাজ হচ্ছে গিয়ে রাশিয়ারে খেপানো, রাশিয়ারে গালাগালি করা, রাশিয়াকে যুদ্ধের ব্যাপারে উস্কানি দেওয়া। সে পুরোপুরি জানে যে ইউক্রেনের যুদ্ধে জিতবে না এবং ইউক্রেনের প্রচুর পরিমাণে মানুষ মারা যাবে, টু আ পয়েন্ট যেখানে রিসেন্ট একজন ইউক্রেনের নারী যে যুদ্ধে তার সন্তান এবং স্বামীকে হারাইছে, সে জবানবন্দিতে বলছে যে রাশিয়ান সোলজাররা যখন আমাদেরকে অ্যাটাক করে তখন আমাকে প্রথমে সুযোগ দেয়, আমাকে বলে যে তুমি কি চাও, আমরা তোমার স্বামীকে মারবো না সন্তানকে মারবো? তখন সে কিছু বোঝার আগে, সে যখন চিন্তা করতেছে সে কি বলবে এবং কাঁদতেছে এবং আহাজারি করতেছে, তখন তারা তার চোখের সামনে স্বামী এবং সন্তান দুজনকেই মেরে ফেলে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর জন্য রাশিয়া যেমন একদিকে দায়ী, তার থেকে আরও বেশি দায়ী হচ্ছে গিয়ে ইউএসএ এবং ডেফিনেটলি জেলেনস্কির মতো এজেন্টরা, যারা হচ্ছে গিয়ে এই প্রজেক্টের, এই প্রোগ্রামের ডিরেক্টর বা এই যুদ্ধ প্রোগ্রামের সিইও। ইউক্রেনকে এই যুদ্ধে এবং আর্গুয়েবলি 17 লক্ষ ইউক্রেনিয়ান অলরেডি মারা গেছে এবং আরও মারা যাচ্ছে। কেন? কারণ ইউক্রেনকে যেই অস্ত্রগুলো বিক্রি করছে, সেই অস্ত্রগুলো আমেরিকা বিক্রি করার বদলে ইন্টারেস্ট সহ আরও বেশি পরিমাণে খনিজ পদার্থ অথবা খনিজ সম্পদ, এবং সবচেয়ে বড় কথা পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে উর্বর মাটি হচ্ছে ইউক্রেনের। সো ইউক্রেনের ল্যান্ডের ব্যাপারে সবারই আগ্রহ আছে। ইউক্রেনকে বলা হয়তো ইউরোপের
ব্রেড বাস্কেট, মানে হচ্ছে ইউরোপের সবচেয়ে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে উর্বর জায়গার একটা হচ্ছে ইউক্রেন। এর জন্য ইউক্রেন অনেক সুপরিচিত, এবং ইউক্রেনের মাটির নিচে প্রচুর পরিমাণে রেয়ার আর্থ এলিমেন্টও আছে, যে জিনিসগুলো এখনকার সময় খুবই ইম্পর্টেন্ট। ইউক্রেনকে সে অস্ত্র বিক্রি করলো, যে অস্ত্র প্রডিউস করলো আমেরিকান কোম্পানি, আবার তার বিনিময়ে সে আরও দামি, অস্ত্রের থেকেও আরও অনেক বেশি দামি কি পাইলো, খনিজ সম্পদ পাইলো। আর রাশিয়া ওইখান থেকে তার যে গ্রেটার রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তৈরি করার যে স্বপ্ন, যেটাতে সে ফেরত যেতে চায়। কারণ প্রথম বিশ্বযুদ্ধের দিকে যদি আপনি তাকাই, আপনি দেখবেন সেই সময় কিন্তু রাশিয়া এখনকার মতো ছোট রাশিয়া ছিল না, এই রাশিয়া ছিল আরও অনেক বড়। ওই রাশিয়াকে আমেরিকা এবং ইউরোপ প্রেশার দিয়ে দিয়ে ছোট করে নিয়ে আসছে। ওইখান থেকে এই বিভিন্ন ছোট ছোট দেশগুলো, যেমন ইস্তোনিয়ার মতো ছোট দেশগুলো হয়েছে, এগুলো আগে সব রাশিয়ার ভিতরে ছিল। অর্থাৎ রাশিয়া এবং আমেরিকা ছিঁড়ে খাইলো ইউক্রেনকে, এবং এই টোটাল কাজটা ইউক্রেনের কখনোই নেটোর সদস্য হয়ে যুদ্ধে জড়ানোর কোনো দরকারই ছিল না। এবং ইউক্রেনের মানুষ খেয়ে পড়ে বেঁচে ছিল, তারা পারফেক্ট লাইফ লিড করতো না, কেউই পারফেক্ট লাইফ লিড করে না, কিন্তু তাদেরকে দিল। এই সেম জিনিসটা কেন পোল্যান্ডে আসবে? এই সেম জিনিসটা এই জন্য পোল্যান্ডে আসবে, এবং পোল্যান্ডের জন্য লক্ষণগুলো দেখাচ্ছে। কেন? কারণ হচ্ছে ইউক্রেনের মডেলটা দিয়ে আস্তে আস্তে ইউরোপের বিভিন্ন ছোট ছোট দেশগুলোকে যুদ্ধে বিভক্ত করা হবে। দেখবেন পোল্যান্ডের এখন যে প্রধান, সে হুমকি দিচ্ছে, কোনো কারণ ছাড়া রাশিয়াকে সে হুমকির উপরে রাখছে। To the representatives of Russia, I have this to say. If another missile or aircraft enters our space without permission and gets shot down and the wreckage falls on NATO territory, please don't come here to whine about it. You have been warned. এবং ইউক্রেন পোল্যান্ডের এই বেল্টে সবগুলা দেশ এই যুদ্ধগুলোতে জড়ায় কি করতেছে? নেটোর খরচ বাড়াইতেছে। এখন এই যে নেটোর খরচ বাড়াইতেছে, নেটোর খরচ মানে কি খেয়াল করে। নেটোর খরচ একটা ইম্পর্টেন্ট জিনিস। ধরেন ইউরোপের একটা ছোট্ট একটা দেশ, এই ছোট্ট একটা দেশের ছোট্ট একটা জিডিপি, ছোট্ট একটা মিলিটারি, তাকে বাধ্য করা হইতেছে যে তোমাকে 2% জিডিপি, তোমার জিডিপি 2%, দ্যাট ইজ সিগনিফিকেন্ট, তোমার জিডিপি 2% তোমাকে দিতে হবে নেটোতে। আচ্ছা, এই টাকাটা দিয়ে নেটোকে কি করতে হবে? নেটোকে বাধ্য করা হয়েছে শর্ত সাপেক্ষে যে তোমাকে অবশ্যই আমেরিকার রেথিয়নের মতো কোম্পানিগুলো থেকে অস্ত্র কিনতে হবে। তাহলে আসলে লাভ করতেছে কে? লাভ করতেছে হচ্ছে কি আমেরিকার কোম্পানি। লুজ করতেছে কে? ইন্টারেস্টিংলি লুজ করতেছে দুইটা গ্রুপ, ইউরোপের মিডল ক্লাস, আমেরিকার মিডল ক্লাস। কথাটা না বুঝলে ভাইয়া, না বুঝলে পৃথিবী বুঝবেন না, খুব ইম্পর্টেন্ট। ইউরোপের মিডল ক্লাস কিভাবে লুজ করতেছে? কারণ ইউরোপের মিডল ক্লাস এক একজন নরওয়ে অথবা লন্ডনে 30, 40, 50% ভ্যাট ট্যাক্স দিচ্ছে। মানে তার ইনকামের থেকে যে সেভিং হওয়ার কথা, পুরো টাকাটাই তাকে দিয়ে দিতে হইতেছে ভ্যাট ট্যাক্সে। কিন্তু ওইদিকে সে বাসা কিনতে পারতেছে না, ওইদিকে জিনিসপত্রের দাম বাড়তেছে, ওইদিকে পাবলিক সেফটি সিকিউরিটি, পাবলিক টয়লেটের অবস্থা অনেক খারাপ। ওইখানে পাবলিক টয়লেট ঠিক করার কোনো লোক নাই। এটা জাস্ট একটা এক্সাম্পল, পাবলিক টয়লেট, পাবলিক পার্ক একটা জাস্ট এক্সাম্পল বোঝার জন্য যে কি অবস্থা। আপনার এক একটা মেট্রো স্টেশনের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, কিন্তু এটা কনস্ট্রাকশন করার গভর্নমেন্টের কাছে টাকা নাই। NHS এর মতো জায়গায় ডক্টর নার্সরা বেতন বাড়ে না বলে, সুযোগ সুবিধা বাড়ে না বলে, ওভারটাইম করতে বাধ্য করা হয় বলে তারা এক একজন কর্মবিরতি দিচ্ছে, তারা একজন রায়েট করতেছে। British Medical Association has announced a 5-day walkout will go on strike. কিন্তু কি হইতেছে দেখেন, এই মিডল ক্লাস, এই ডক্টর নার্স, এই সাধারণ মানুষগুলা, ট্যাক্সি ড্রাইভার, সবাই টাকা দিচ্ছে। ওই টাকাটা কি হইতেছে? আলটিমেটলি ধরেন ইস্তোনিয়া বা ছোট ছোট দেশ যেগুলা নেটোর সদস্য, সেই ছোট ছোট নেটোর সদস্যরা কি করতেছে? টাকাটা গভর্নমেন্টকে দিচ্ছে, গভর্নমেন্ট এই টাকাটা কি করতেছে? নেটোকে দিল। জিডিপি 2%, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। জিডিপি 2%, আচ্ছা দিল। এখন কি হইলো? এই তার মানে ইউরোপের সাধারণ মানুষ আলটিমেটলি টাকাটা দিচ্ছে নেটোকে, গভর্নমেন্ট কিন্তু দিচ্ছে না, সাধারণ মানুষ দিচ্ছে। আচ্ছা, এই টাকাটা আবার কি হইতেছে দেখেন, যখন আমেরিকায় আসতেছে, আমেরিকার কোম্পানিটা ভেন্ডর লক ইন বলে আর কি, মানে হচ্ছে চুক্তিটা এমন যে তুমি যে নেটোর সাথে চুক্তিটা এমনভাবে করছে আমেরিকার টপ কোম্পানিগুলা, যে আমার কাছ থেকে তোমাকে অস্ত্র কিনতে হবে, তুমি অস্ত্র অন্য কাছ থেকে কিনতে পারবে না। নেটো চাইলেই চায়না অথবা রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে পারবে না, তাকে কিনতে হবে কোত্থেকে? তাকে কিনতে হবে রাশিয়ার কাছে, তো কেনার প্রশ্নই আসে না, রাশিয়া তো এখানে তাদের কাছে শত্রুপক্ষ। তাদেরকে কিনতে হবে কোত্থেকে? আমেরিকার ওই কোম্পানিগুলোর থেকেই। তাহলে ওই কোম্পানিগুলো প্রফিট করলো, ওই বিলিয়নেরা প্রফিট করলো। এখন দেখেন আমেরিকা কিভাবে হারাইতেছে, আমেরিকা কিভাবে এখানে পরাজিত হচ্ছে। আমেরিকাও কিন্তু নেটোকে অনেক টাকা দিতে হয়, অস্ত্র সাপোর্ট দিতে হয়। আচ্ছা, আবার কি দেখেন, আমেরিকার সাধারণ মানুষের ভ্যাট ট্যাক্সের প্রচুর টাকাও কিন্তু এই থ্রুতে আস্তে আস্তে ইউরোপে যাচ্ছে। যেমন ইউক্রেনে কিন্তু প্রচুর পরিমাণে আমেরিকান ট্যাক্স পেয়ারের টাকা দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে। সো নেটোর বাজেটের বাইরেও বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিকে কিন্তু বাধ্য করা হয়েছে আরো অ্যাডিশনাল টাকা দিতে ইউক্রেনকে। যেই টাকাগুলো কি ইউক্রেনের সাধারণ মানুষ পাইছে না, আবার ওই কোম্পানিগুলো পাইছে। আবার দেখেন মজার জিনিসটা দেখেন, ধরেন নেটোর একটা চুক্তি হইলো যে আমেরিকা নেটোভুক্ত দেশগুলোকে যুদ্ধে সাপোর্ট দিবে, যদি যুদ্ধে যুদ্ধে সাপোর্ট পাবে।
আচ্ছা, এখন খেয়াল করেন, আমেরিকা যদি কোনোদিন যুদ্ধে যায়, ধরেন আমেরিকার সাথে চায়নার যুদ্ধ হইতেছে, যেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে সরাসরি আমেরিকার ভিতরে, আমি বলতেছি আমেরিকার ভিতরে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, বাট ধরেন আমেরিকার ভিতরে যুদ্ধ হইতেছে, আমেরিকার সাথে কোনো দেশ যুদ্ধ করতে গেছে, ওই যুদ্ধে আপনার কি মনে হয় স্পেন অথবা ইটালি কোনো সাপোর্ট করতে পারবে? স্পেন বা ইটালির কোনো ক্ষমতা আছে? নাই। তাহলে আমেরিকার সাধারণ মানুষ এই যেই ট্যাক্সের টাকা দিয়ে মিলিটারি হয়ে যে নেটোতে যে টাকা দিচ্ছে, তাতে লাভটা কার? তাতে লাভটা হইলে আসলে কার? ইটালির লাভ, অথবা এই নেটোভুক্ত দেশগুলোর লাভ, ফ্রান্সের লাভ। কেন? কারণ ফ্রান্স জানে যে ফ্রান্সে যদি যুদ্ধ হয় আমেরিকা আসতে বাধ্য, কারণ এটাই হচ্ছে চুক্তি। কিন্তু যদি আমেরিকায় যুদ্ধ হয়, ফ্রান্স কি সাপোর্ট দিবে? ফ্রান্সের কতটুকু মিলিটারি ক্যাপাবিলিটি আছে? আমি জিনিসটা খুব খেয়াল করতে হবে। এখন ফ্রান্সের আবার লাভটা কি? ফ্রান্সের কিন্তু লাভ নাই আসলে। ফ্রান্সের সাধারণ মানুষ যে টাকাটা দিচ্ছে, ওই টাকাটা কিন্তু আসলে রেথিয়নের কাছেই যাচ্ছে। সো আলটিমেটলি পুরা বেনিফিটটা আসলে কার? আমেরিকার সাধারণ মানুষের ট্যাক্স পেয়ারের টাকাও যাচ্ছে নেটোর কাছে অথবা ইউক্রেনে, ওই টাকাটা আবার আসতেছে আমেরিকান অস্ত্র কোম্পানির কাছে। তো আলটিমেটলি পুরা জিনিসটাতে আপনি যদি দেখেন, ইউরোপ এবং আমেরিকার সাধারণ মানুষ টাকা দিচ্ছে, ওই টাকাটা দিয়ে এমন পলিসি করা হচ্ছে যেন যুদ্ধ আরও বাড়ে, ইউক্রেনের মতো পোল্যান্ডের অবস্থা হয়, ইস্তোনিয়ার অবস্থা হয়, এবং এই টোটাল যেই ক্যাশটা ইনজেক্টেড হচ্ছে, এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতেছে কে? এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতেছে এই রেথিয়নের মতো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তার এই ভেন্ডর লকড ইন টার্মসের মাধ্যমে। আবার অন দ্য আদার হ্যান্ড, এইখানে ইউরোপের সাধারণ দেশগুলোকে যুদ্ধে উস্কাইতেছে কে? ওই কোম্পানিটা পলিসি করার মাধ্যমে আরও বেশি তাদের পলিটিক্সে, তাদের ক্যাম্পেইনের মধ্যে আরও বেশি টাকা দেওয়া। দেখবেন পোল্যান্ডের যে প্রধান, সে চিৎকার করতেছে যুদ্ধের জন্য, জেলেনস্কি চিৎকার করছে যুদ্ধের জন্য। কেন? কারণ জেলেনস্কি যত যুদ্ধে যাবে, ওই কোম্পানি জেলেনস্কিকে তত বেশি প্রফিটের টাকা শেয়ার করবে। জেলেনস্কির হয়তো ওয়েস্ট ইন্ডিজে অথবা নিউজিল্যান্ডে কোনো এক আইল্যান্ডে তার বিরাট 5 স্টার হোটেল আছে, যেটা কেউ জানেও না, অথবা সুইস ব্যাংকে হয়তো তার নামে টাকা জমা হচ্ছে, আপনি জানেনও না, আমি জানিও না। সো জেলেনস্কির ইনসেন্টিভ হচ্ছে গিয়ে রেথিয়নকে প্রফিট বাড়ানো, কারণ সে হচ্ছে গিয়ে রেথিয়নের মতো মিলিটারি ইন্ডাস্ট্রি কমপ্লেক্সের সেলস এজেন্ট হিসেবে কাজ করতেছে। কিন্তু এই টোটাল যুদ্ধগুলো যত বাড়তেছে, কাদের ইকোনমি কলাপস করবে? ইউরোপের ইকোনমি কলাপস করবে, আমেরিকার ইকোনমি কলাপস করবে। কলাপস করবে মানে কি? সাধারণ মানুষের জীবন আস্তে আস্তে আরও কঠিন হবে এবং এই যুদ্ধটাকে ছড়ায় দেওয়া হবে। আবার খেয়াল করেন, আরেক দিকে আসি, ভেনেজুয়েলা। আরও ইন্টারেস্টিং, ভেনেজুয়েলাতে কি হয়েছে খেলাটা দেখেন। ভেনেজুয়েলাতে হঠাৎ করে ট্রাম্প আসার পর থেকে চিৎকার শুরু করছে, ভেনেজুয়েলার ড্রাগ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ভেনেজুয়েলার ড্রাগ নিয়ে এসে হঠাৎ করে সে উত্তেজিত হয়ে গেল। কেন ভেনেজুয়েলার ড্রাগ নিয়ে এসে হঠাৎ করে উত্তেজিত হয়ে গেল? ভেনেজুয়েলা নিয়ে এত কি হইল? 24 অক্টোবর 2025 সালে আল জাজিরা রিপোর্ট করতেছে, তার একজন জার্নালিস্ট উইলিয়াম লং, যে আমেরিকান যে এত ওয়ারশিপগুলা যে ড্রাগ কন্ট্রোলের নামে ভেনেজুয়েলার কাছাকাছি এসে বসে আছে এবং তারা যা অ্যাক্টিভিটি করতেছে, এটা কোনো দিনই কোনো ড্রাগ কন্ট্রোল করার জন্য কোনো দেশ বা আমেরিকাও ইভেন কখনো করে নাই। এটা ক্লিয়ারলি তারা এগুলাকে রাখছে কিসের জন্য? রেজিম চেঞ্জের জন্য, কন্ট্রোলের জন্য, এবং আমেরিকার কোম্পানিগুলো যেন কলোনাইজ করতে পারে ভেনেজুয়েলাকে সেই জন্য। এবং ভেনেজুয়েলা দিয়ে শুরু, এবং কলম্বিয়াকেও সে একইভাবে প্রেশার দিচ্ছে, এবং সেখান থেকে সে আস্তে আস্তে এই টোটাল রিজিয়নের ল্যাটিন আমেরিকার যে ন্যাচারাল রিসোর্স, তাদের যে রেয়ার আর্থ মিনারেল, এইটাকে সে বিভিন্ন তার সেই দেশটা এই পুরা ল্যাটিন আমেরিকাকে সেইভাবে কলোনাইজ করতে চায়। তারপরে ভেনেজুয়েলায় কেন শান্তিতে নোবেল পুরস্কার এই সময় দেওয়া হইলো? এমন একজন ভদ্রমহিলাকে, যে ভদ্রমহিলা হচ্ছে গিয়ে নারী দাজ্জাল, মানে দাজ্জাল যদি নারী হইতো তাহলে এই নারী হইতো গিয়ে এই মারিয়া হইল পুরুষ দাজ্জাল। আচ্ছা, মারিয়া কি করছে দেখেন। মারিয়া ইসরায়েলের অন্ধ সমর্থক। And I promise we one day will have a close relationship between Venezuela and Israel. মারিয়া তার গভর্নমেন্টের বিরোধী। মারিয়া বারবার আমেরিকান কোম্পানিগুলোকে বলতেছে, তোমরা এসে আমাদের দেশে কলোনাইজ করো, আমাদের দেশের মার্কেটের সব কিছু তোমরা নিয়ে যাও। সে তার দেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইসরায়েল এবং আমেরিকাকে আহ্বান জানাইতেছে। মানে এর থেকে দেশদ্রোহী রাজাকার পৃথিবীতে নাই। সেটা হচ্ছে গিয়ে মারিয়া, তারে দিল শান্তিতে নোবেল পুরস্কার। বুঝেন শান্তিতে নোবেল পুরস্কার মানে মারিয়াকে কেন দেওয়া হয়েছে ভেনেজুয়েলার ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট। এখন খেয়াল করেন, ভেনেজুয়েলাতে যে এই যে মারিয়াকে শান্তিতে নোবেল পুরস্কার দিল, এর কারণটা কি? কারণটা হচ্ছে কি, একদিকে ট্রাম্প বারবার এই ড্রাগ বন্ধ করার নাম, যেটা একটা হাস্যকর ক্লেম, যে ভেনেজুয়েলার ড্রাগ আমাদেরকে হঠাৎ করে বন্ধ করতে হবে, কারণ ভেনেজুয়েলার ড্রাগ হিস্ট্রি হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই। আমেরিকা ভেনেজুয়েলার থেকে ড্রাগ কিনে, ভেনেজুয়েলা এবং অন্যান্য দেশগুলো সেটা
প্রোভাইড করে। তো ভাই তুমি তোমার দেশের ডিমান্ড বন্ধ করো, তাহলে তো সাপ্লাই কমে যায় না। সে কিন্তু এখানে ডিমান্ড বন্ধ করবে না, কিন্তু সে আসলে ড্রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে কি করতে যাচ্ছে, সে চাচ্ছে ভেনেজুয়েলায় গভর্নমেন্টের পতন। ভেনেজুয়েলা যে বর্তমান গভর্নমেন্ট, সে ডেফিনেটলি করাপ্টেড, এখানে কোনো ডাউট নাই, কিন্তু সে করাপ্টেড হইলেও এর সমাধান তো এইটা না যে আমেরিকা তার দেশকে ইউক্রেন বানায় ফেলবে, এবং আমেরিকা তার দেশকে ইউক্রেন বানানোর পথেই যাচ্ছে। একদিকে সে কি করতেছে, সে এই ভেনেজুয়েলার ড্রাগ নিয়ন্ত্রণের নামে পুরাপুরি গভর্নমেন্ট পতনের জন্য করার চেষ্টা করতেছে, তার সিআইএ দিয়ে সবকিছু দিয়ে। অন দ্য আদার হ্যান্ড, সে তার বিরোধী পক্ষ মারিয়া, যে হচ্ছে একটা পুরুষ দাজ্জাল, যে তার দেশে আমেরিকার কলোনাইজেশনকে স্ট্যাবলিশ করতে চায়, এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। তাকে নোবেল লরিয়েট দিয়ে তাকে বেসিক্যালি বিভিন্ন মানে বড় বড় পত্র পত্রিকা লেগাসি মিডিয়াগুলোতে নিয়ে এসে তাকে এমনভাবে দেখানো হচ্ছে যে সে ভেনেজুয়েলাকে কি বলবো, মানে সে হচ্ছে কি ভেনেজুয়েলার মানে মাদার তেরেসা। আসলে সে হচ্ছে কি ভেনেজুয়েলার ধ্বংসের কারণ। সে হচ্ছে জেলেনস্কি, ইউক্রেনের জেলেনস্কি, ভেনেজুয়েলা হচ্ছে সে মারিয়া। সে হচ্ছে গিয়ে অ্যাবসলিউট ডিপ স্টেটের আমেরিকার এজেন্ট। তার কাজ হচ্ছে গিয়ে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের প্রফিটের জন্য কাজ করা। তার কাজ হচ্ছে গিয়ে আমেরিকার কোম্পানিগুলোকে কলোনাইজ করতে দেওয়া। কেন? কারণ হচ্ছে গিয়ে ল্যাটিন আমেরিকার শুরুটা হচ্ছে গিয়ে এখানে ভেনেজুয়েলা দিয়ে। আমেরিকার বর্ডার থেকে যদি আপনি ল্যাটিন আমেরিকায় আসতে যান, আপনি দেখবেন প্রথম দেশটা হচ্ছে গিয়ে, মানে এখানে দুইটা দেশ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গিয়ে আপনার কলম্বিয়া, আর একটা হচ্ছে গিয়ে ভেনেজুয়েলা। এই জন্য দেখবেন কলম্বিয়ার এবারের যে প্রেসিডেন্ট, সে প্রচুর পরিমাণে আমেরিকা বিরোধী কথা বলতেছে। কেন? কারণ সে তার দেশে একটা আমেরিকা বিরোধী জোট করতে চাচ্ছে, কারণ সে জানে কি আসতেছে। দেখবেন এবার ইউনাইটেড নেশনসে আমেরিকা বিরোধী, ইসরায়েল বিরোধী সবচেয়ে স্ট্রং বক্তব্য দিচ্ছে হচ্ছে কলম্বিয়ার প্রেসিডেন্ট। Permite que lancen misiles contra niños, jóvenes, mujeres y viejos en Gaza. Criminal proceedings should be opened against those U.S. officials responsible, including the top official who gave the order, President Trump. কারণটা কি? তাই সে জানে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট জানে যে তাদের দুইটা দেশে করার চেষ্টা করা হচ্ছে, তাদের দুইটা দেশকে বেসিক্যালি এখন যুদ্ধে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। কেন? কারণ এই দুইটা দেশ দিয়ে বেসিক্যালি ল্যাটিন আমেরিকাকে পুরোপুরি কলোনাইজ করার চেষ্টা করা হচ্ছে। কেন এই সময় ইউরোপ এবং ল্যাটিন আমেরিকাকে এই কাজটা করা হচ্ছে? সো সবসময় আমেরিকা যেটা করে, দুইটা কাজ করে। একটা হচ্ছে গভর্নমেন্ট যে প্রচণ্ড খারাপ, এইটাকে স্ট্যাবলিশ করার জন্য গভর্নমেন্টকে প্রেশার দেওয়ার চেষ্টা করে, সেটা ইকোনমিক ওয়াইজ যেভাবে বলেন। একদিকে সে গভর্নমেন্টকে বেসিক্যালি পতনের দিকে ডাক দিবে এবং পাবলিককে বুঝাবে তোমার গভর্নমেন্ট খারাপ। আরেকদিকে সে বিরোধী পক্ষ থেকে তার একটা এজেন্ট, জেলেনস্কির মতো একটা এজেন্টকে সে বেসিক্যালি এখানে ঢুকায় সে কী করবে, আমেরিকার কোম্পানিগুলোকে আসতে দিবে, আমেরিকার মিলিটারিকে ইন্টারভিন করতে দিবে, আমেরিকার যত ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের যত কোম্পানি আছে, অথবা এখানে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল যে কোম্পানি আছে, সবগুলো কোম্পানির কাছে টোটাল প্রাইভেট সেক্টরকে দিয়ে দিবে ওই দেশের। এটা হচ্ছে গিয়ে মানে একদম কমন একটা মডেল। আপনি যদি এখন পৃথিবীর দিকে তাকান, কথাটা খুব বুঝতে হবে, পৃথিবীর দিকে তাকান কি হইতেছে দেখেন। আমেরিকা এবং ইউরোপ আফ্রিকাতে মাইর খাইছে। কার কাছে মাইর খাইছে? আফ্রিকার টোটাল বাজার এখন চায়নার নিয়ন্ত্রণে এবং ইন্ডিয়ার নিয়ন্ত্রণে পুরাপুরি। তার মানে আফ্রিকা থেকে যে সে এত বছর কলোনাইজ করতো, সেই কলোনাইজেশন তাকে বন্ধ করতে বাধ্য করা হয়েছে। সে একটা সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কোম্পানি দিয়ে এই ভারত বাংলাদেশের এই রিজন, এটাকে সে শুষে খাইছে। এখান থেকেও সে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। সে মিডল ইস্ট থেকে বের হয়ে যেতে ধাপে ধাপে বাধ্য হচ্ছে, একবারে সে বাধ্য হচ্ছে না। সিরিয়া থেকে সে বের হয়ে গেছে। দেখেন সিরিয়ার যে নতুন জোলানিকে যখন আসছিল, সবাই বলছিল রাশিয়া আসলে জোলানিকে অ্যাটাক করবে, কারণ রাশিয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর সবচেয়ে সিগনিফিকেন্ট বেসটা কোথায়? সিরিয়াতে। কিন্তু দেখেন আলটিমেটলি জোলানির সাথে এখন পুতিনের সম্পর্ক খুব ভালো। তার মানে হইল ব্রিক্স নেশন এবং আমেরিকার ডিপ স্টেট সবাই চাইছে বাশার আল আসাদকে উৎখাত করতে। মিডল ইস্ট থেকে পুরাপুরিভাবে তারা সরাই দিচ্ছে। আচ্ছা, তাহলে মিডল ইস্টের নিয়ন্ত্রণও নাই, আফ্রিকার নিয়ন্ত্রণও নাই, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই সাউথ ইস্ট এশিয়ার নিয়ন্ত্রণও তার কাছে নাই। তাহলে এই যে আমেরিকার বড় কোম্পানিগুলা এই যে এত বছর ধরে কলোনাইজ করা, এবং আমেরিকার ইকোনমি, তাকে সার্ভাইভ করার জন্য তার তো যুদ্ধ লাগবে, তাকে সার্ভাইভ করার জন্য তার তো কলোনাইজ করা লাগবে, ইকোনমিক কলোনাইজেশন লাগবে। সেই কলোনাইজেশনের জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে গিয়ে এখন ইউরোপ, এবং সেই জায়গাটা হচ্ছে গিয়ে এখন ল্যাটিন আমেরিকা, যেটার আপনার শুরুটা হবে হচ্ছে গিয়ে ভেনেজুয়েলা দিয়ে। এই জন্য আপনি দেখবেন বারবার ভেনেজুয়েলা আসতো। ভেনেজুয়েলার নাম আপনি গত 50 বছরে এমনটা শুনেনি নাই, কিন্তু এখন আপনি বারবার শুনবেন। কেন শুনবেন? কারণ ভেনেজুয়েলাকে খাইতে হবে, ভেনেজুয়েলাকে রোস্ট করতে হবে, এই জন্য তাকে প্রেশার দেওয়া হইতেছে। অর্থাৎ মানে কলোনাইজেশন ইজ কামিং ব্যাক হোম, ক্লোজার টু হোম।
ইউরোপকে কলোনাইজ কেন করা হইতেছে? এই যে ইউক্রেনকে যুদ্ধে ঠেলে দেওয়া হলো বা পোল্যান্ডকে যুদ্ধে ঠেলে দেওয়ার দিকে আস্তে আস্তে আমরা সামনের 5 বছরে দেখব কীভাবে ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে। এর কারণটা খুবই সিম্পল, সেটা হচ্ছে গিয়ে ওই কোম্পানিগুলোকে প্রচুর প্রফিট করতে হবে, সাধারণ মানুষকে এক্সপ্লয়েট করতে হবে এবং এইটার মাধ্যমে ওই কোম্পানিগুলো প্রফিট করবে। এবং আমেরিকার ইকোনমিকে সার্ভাইভ করার জন্য আরও যুদ্ধ লাগবে এবং এই প্রাইভেট কোম্পানিগুলোর প্রফিট দিয়ে কিছু তার বন্ড মার্কেট এবং স্টক মার্কেটে কিছু স্ট্যাবিলাইজেশনের চেষ্টা তার করতে হবে। কিন্তু দিনের শেষে ওই যে আমেরিকার বড় কোম্পানিগুলা, রেথিয়ন বা এই যে কোম্পানিগুলা, এই কোম্পানিগুলার কারো লয়্যালটি কিন্তু আমেরিকার দেশের উপরে নাই। আমেরিকার দেশের যারা সবচেয়ে বড় বড় সম্পদ বানাইছে, সবচেয়ে বেশি টাকা বানাইছে, গত 40 বছরের সবচেয়ে বড় প্রফিট করছে, তাদের কারো আমেরিকার ব্যাপারে কোনো আগ্রহ নাই। তারা যে কোনো দিন আমেরিকাকে যখন তারা প্রফিটেবল মনে করবে না, যেটা তারা মনে করতেছে না, তারা সুন্দর মতো চায়নায় চলে আসবে, সুন্দর মতো দুবাই বা সিঙ্গাপুরে চলে আসবে। এবং ইনফ্যাক্ট এদের অলরেডি সবার একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে, আমরা বলি না যে ও আমাদের উপদেষ্টাদের ব্যাকআপ প্ল্যান আছে কি নাই, আপনি অন্যভাবে চিন্তা করেন। পৃথিবীর 62 জন মানুষ, অক্সফামের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর অর্ধেক মানুষের থেকে বেশি সম্পদ কুক্ষিগত করে রাখছে। ওই 62 জনের মধ্যে মেজরিটি না, মোর দেন 80% আমেরিকান, এবং ওই প্রত্যেকটা আমেরিকান মহা বড় লোকের 10টা ব্যাকআপ প্ল্যান আছে এবং তারা সবাই আমেরিকা ছাড়ার জন্য, ইভেন তারা পৃথিবী ছাড়ার জন্য স্পেস এক্স বানাইছে। যে আপনি দেখেন জেফ বেজোস অথবা ইলন মাস্ক, দুজন এক জায়গায় একমত, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আমরা যেন নিজের পরিবারকে বাঁচাইতে পারি, এই জন্য চাঁদে গিয়ে থাকবো। অর্থাৎ তারা পৃথিবী বাঁচানোর জন্য কিছু করবে না, আমেরিকাকে বাঁচানোর জন্য কিছু করবে না, কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে গেলে কি করতে হবে? মার্ক জুকারবার্গ এবং তার 5 বিলিয়নের বন্ধু চিন্তা করছে যে পৃথিবীতে যদি পারমাণবিক বোমা হয় তাহলে লাস্ট যেই প্লেসটা ধ্বংস হবে সেটা হচ্ছে কি নিউজিল্যান্ডের একটা এরিয়া। এটা নিয়ে একটা মানে খুব সুন্দর আলাদা একটা পডকাস্ট করবো যে কীভাবে নিউজিল্যান্ডের একটা এরিয়াকে তারা কলোনাইজ করে কতগুলো মাটির নিচে বাংকার বানাইছে, যেন যদি পুরো পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ হয় কীভাবে সে নিউজিল্যান্ডে গিয়ে লুকায় থাকবে। কিন্তু তারা কিন্তু পারমাণবিক যুদ্ধ থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করতে তারা আগ্রহী না। খুবই মানে স্ট্রেট এবং সিম্পল কথা। এখন আমি আসি যে ট্রাম্প কেন আমেরিকার ভালো চায় না। ট্রাম্প কেন আমেরিকার ভালো চায় না, দেখেন এটা প্রমাণ দিই আপনাকে আমি। বিটকয়েনে যে বিশাল ক্রাইসিসগুলো হয়েছে, এর মধ্যে সবচেয়ে রিসেন্ট যে ক্রাইসিসটা হয়েছে, যেখানে $1.5 ট্রিলিয়ন মানে কি বলবো হাওয়া হয়ে গেল, সেইটার যে মূল নায়ক, মূল কারিগর, তারে কিন্তু ট্রাম্প ক্ষমা করে দিল। দেখেন ট্রাম্প প্রেসিডেন্ট 3 জনকে ক্ষমা করছে। আমি জাস্ট ক্ষমাগুলো দেখাই আপনারে, কি ক্ষমা করছে সে। একটা হলো চ্যাংপেং জাও, যে হচ্ছে গিয়ে বাইন্যান্সের। US President Donald Trump has pardoned the founder of the crypto exchange Binance. Founder Changpeng Zhao. আচ্ছা, কি করছে সে ট্রিলিয়ন্স অফ ডলার হাপুস করে দিছে। ট্রিলিয়ন্স, নট বিলিয়ন্স, ট্রিলিয়ন্স অফ ডলার যেটা সে ট্রেডিং করতো, এটাকে সে হাপুস করে দিছে। এই লোককে ক্ষমা করার ইতিহাস পৃথিবীতে নাই, এরকম ক্ষমা করার ইতিহাস। যে প্রেসিডেন্ট একজন যে প্রমাণিত যে তারা হ্যান্ডেল করতো, ইয়ারলি ট্রেডিং করতো $7.3 ট্রিলিয়ন, সেটাকে তারা হাপুস 2024-এ ছিল, 2025-এ আরও বেশি, এবং তার একটা বিশাল অংশ তারা হাপুস করে দিছে। এইটার যে মালিক তারে ক্ষমা করে দিছে। আচ্ছা বুঝলাম, তারপরে কি হয়েছে তারপরে হচ্ছে গিয়ে বিটম্যাক্সের মালিক আর্থার হেইস। আচ্ছা, সে কি করতো? সে বেসিক্যালি অ্যান্টি মানি লন্ডারিং, সে উইলফুলি বেসিক্যালি মানি লন্ডারিং করতে দিছে। আচ্ছা, এখন খেয়াল করেন মানি লন্ডারিং করে কারা? বড় বড় ব্যবসায়ীরা। এই মানি লন্ডারিং করতে যেই কোম্পানিরা হেল্প করতো তার মধ্যে একটা হচ্ছে বিটম্যাক্স। অ্যাগেইন তার 100-200 মিলিয়ন বিলিয়ন ডলারের বেসিক্যালি মানে এগুলো হচ্ছে বিলিয়ন ডলারের উপরে করাপশন করছে এরা। আবারও ট্রাম্প এদেরকে কি করছে? ট্রাম্প এদের ক্ষমা করে দিছে। আচ্ছা, তারপরে আবার কারে ক্ষমা করছে? রস উলব্রিচ। আচ্ছা, রস উলব্রিচ কিসের মালিক? রস উলব্রিচ হচ্ছে গিয়ে সিল্ক রোড নামে একটা কোম্পানির মালিক। সিল্ক রোডের কাজ কি? সিল্ক রোডের কাজ হচ্ছে গিয়ে তারা আমেরিকাতে ড্রাগ আনা নেওয়া করে, মানে সোজা কথা হচ্ছে গিয়ে ড্রাগ এই কোম্পানির মাধ্যমে আসে যায় এবং পেমেন্টটা হয় বিটকয়েনের মাধ্যমে। খেয়াল করেন, পেমেন্টটা হয় বিটকয়েনের মাধ্যমে, অর্থাৎ ড্রাগ কেনাবেচা হচ্ছে, পেমেন্টটা হচ্ছে গিয়ে বিটকয়েনের মাধ্যমে। এবং এর মালিককে ট্রাম্প ক্ষমা করে দিছে। এইভাবে এখন আপনার বুঝতে কি কোনো অসুবিধা আছে যে আমরা বাংলাদেশে যে চুরি করি এটা হলো 100 টাকার চুরি, আর ওরা যে চুরি করে এই চুরি শুরুই হয় 1000 কোটি টাকা দিয়ে? এটা কি বোঝার কোনো বাকি আছে? সো ট্রাম্পের আসলে কাজটা কি? ট্রাম্প আসলে কার প্রেসিডেন্ট? ট্রাম্প কি মিডল ক্লাসের প্রেসিডেন্ট, নাকি ট্রাম্পের কাজ হচ্ছে গিয়ে এলিটদেরকে সেভ করা? এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? আপনার কি মনে হয় ট্রাম্প জীবনে কোনোদিনও কেয়ার করে মধ্যবিত্তের কষ্ট নিয়ে? কোনোদিনই না। ট্রাম্পের কাজ হচ্ছে গিয়ে বড় লোককে আরও বড় লোক করা।
এবং সে তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা দিয়ে ওই লোকগুলোকে ক্ষমা করতেছে যারা হচ্ছে সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু যারা বড় লোকদের ওই ক্লোজ ডিপ স্টেটের অংশ। যে লোক এত বড়, এত বিশাল টাকা, সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের কষ্টে উপার্জিত টাকা দিয়ে সে বিটকয়েন কিনলো এই আশায় যে শেষ বয়সে সে তার ছেলে মেয়েকে একটা জমি দিবে, কিছু বিটকয়েন দিবে, সম্পদ হবে, তাদের টাকা, এত বিশাল পরিমাণে টাকা, সেই টাকা যে ধূলিসাৎ করে দিল, তাকে আমেরিকার প্রেসিডেন্ট তার ক্ষমতায় ক্ষমা করে দিল। যদি একটা মুসলমান একটা আমেরিকার রাস্তা একটা কুকুরকে গুলি করে, সেটাকে ট্রাম্প কোনোদিন ক্ষমা করবে না। কিন্তু যেই লোক এত ট্রিলিয়ন্স এন্ড ট্রিলিয়ন্স অফ ডলার হাওয়া করে দিল, তাকে ট্রাম্প ক্ষমা করে দিল। কেন? কারণ তার কোম্পানিতে তো ট্রাম্পেরই ইনভেস্টমেন্ট আছে। সো ডোনাল্ড ট্রাম্প তো আমেরিকার সাধারণ মানুষকে ভালোবাসে না। ট্রাম্প যে ট্যারিফ ওয়ারটা করছে, খেয়াল করেন, ট্রাম্প ট্যারিফ ওয়ার কেন করছে? কারণ চায়না আমাদের বাজার নিয়ে যাচ্ছে, চায়না আমাদের সব কিছু ক্ষতি করে ফেলতেছে। এটা দেশে শুরু করছে কারণ চায়নার উপরে ট্যারিফটা ছিল সবচেয়ে বেশি, তারপরে অন্যান্য দেশের উপরে। ওই পুরো ট্যারিফের পরে আপনি আজকে সিএনবিসি ইন্টারন্যাশনালে দেখেন, গত 2 বছরের মধ্যে চাইনিজ ইন্ডাস্ট্রিগুলা 20% বেশি প্রফিট করছে। মানে গত 2 বছরে ওই চাইনিজ অনেকগুলো ইন্ডাস্ট্রি যে প্রফিট করতে পারে নাই, সেই প্রফিট সার্জ করছে। মানে 20% প্লাস ইন্ডাস্ট্রিতে মানে প্রফিট করা ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে চায়নার যে আমেরিকার যে ট্যারিফ চায়নার উপরে দিয়ে ভাবছিল যে চায়নার ইকোনমি খুব কলাপস করবে, এক্স্যাক্টলি তার উল্টা হয়েছে। কলাপস করছে কি? কলাপস করছে ডলারের ভ্যালু, কলাপস করতেছে হচ্ছে গিয়ে $38 ট্রিলিয়ন ডেট আরও বাড়তেছে। আমেরিকার সাধারণ মানুষকে ট্যারিফের কারণে জিনিসপত্রের দাম বাড়তেছে, জিনিসপত্রের দাম আরও বাড়বে, সামনে বাড়া মাত্র শুরু হয়েছে, জিনিসপত্রের দাম আমেরিকাতে আরও বাড়বে। আমেরিকাতে হোমলেসনেস বাড়তেছে, চায়নাতে তো হোমলেসনেস বাড়তেছে না। এবং এটা তো ক্লিয়ার, আপনি তো প্রফিট লুকাইতে পারবেন না। হ্যাঁ, আমেরিকাতে প্রচুর পরিমাণে এআই এর উপরে ইনভেস্টমেন্ট হইতেছে, বাট আমি যদি বলি প্রফিট বাড়তেছে কিনা ওভারঅল S&P 500-এ, দেন আমরা দেখবো যে প্রফিট আদার দেন যুদ্ধের সাথে যেগুলো জড়িত, যেগুলো হচ্ছে ওই রেথিয়ার মতো কোম্পানি, সেগুলো বাদ দিলে আমেরিকার এসএমইর অবস্থা খুবই খারাপ। চায়নার এসএমইর তুলনায় আমেরিকার এসএমই খুবই খারাপ করতেছে। তার মানে হইলো এই যে ট্যারিফের পুরো প্ল্যানটার মূল জিনিসটা কি ছিল? সেটা হচ্ছে গিয়ে ডলারকে ডাউন করা, আমেরিকার সাধারণ মানুষকে দিয়ে আরও ট্যাক্স দেওয়ানো, জিনিসপত্রের দাম বাড়ানো, হাউজিং ক্রাইসিস তৈরি করা, আলটিমেটলি ওই বিটকয়েনের মতো জিনিস দিয়ে আলটিমেটলি বড় লোকরা বড় লোক হবে। তার মধ্যে আমেরিকার ইকোনমি যদি যাক, আলটিমেটলি বড় লোকদেরকে আরও বড় লোক করাই ছিল, আমেরিকার বড় লোকদেরকে আরও বড় লোক করাই ছিল ট্রাম্পের উদ্দেশ্য। কারণ ট্রাম্পের সারা জীবনে তো সে এটাই করছে। সে তো একজন বিলিয়নিয়ার হয়েছে কিভাবে? সে যে হোটেল, ট্যুরিজম, মিডিয়াতে যা করছে, তার এন্টায়ার লাইফে সে পারেই খালি করাপশন করতে, সে করাপশনই করতেছে। সে আমেরিকার সাধারণ মানুষকে বগিচুগি বুঝাইতেছে, বাট আসল কথা হচ্ছে কি, সে আমেরিকার মিডল ক্লাসকে নিয়ে হি কুডেন্ট কেয়ার লেস। সো সে বেসিক্যালি আমেরিকাকে এক্সপ্লয়েট করতেছে, ইউরোপকে এক্সপ্লয়েট করতেছে, সাধারণ মানুষকে এক্সপ্লয়েট করতেছে, সে আরও বড় লোক হইতেছে। এবং এটার থেকে মানে এতে এই ট্যারিফের যে প্ল্যান এবং বিটকয়েনকে যে সে পার্ডন করলো, এই দুটো জিনিসকে আপনি যদি পাশাপাশি রাখেন, আপনি বুঝতে পারবেন যে আমেরিকা আসলে জিসিসির প্রেসিডেন্ট, মানে আরব বিশ্বগুলোর প্রেসিডেন্ট, চায়নার প্রেসিডেন্ট। সে চায়নার ইকোনমি এবং আরব বিশ্বের ইকোনমির জন্য কাজ করে, এবং সে আমেরিকা এবং ইউরোপের মিডল ক্লাসের এগেনস্টে সে কাজ করে। এটাই হচ্ছে কি তার ধর্ম। এটা না বোঝার কিছু নাই। লং রানে যখনই আপনি দেখবেন আমেরিকা আস্তে আস্তে আরও বেশি ইউরোপ, আরও বেশি ল্যাটিন আমেরিকার সাথে যুদ্ধে যাবে, তখন অটোমেটিক্যালি আমেরিকাতে সিভিল ওয়ারের সম্ভাবনা বাড়তে থাকবে। কেন? কারণ ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের একটা সিগনিফিকেন্ট পপুলেশন আমেরিকাতে থাকে, আমেরিকার সিটিজেন হয়ে গেছে, ভেরি সিগনিফিকেন্ট পপুলেশন। এবং এই যে তারা আন্ডারওয়ার্ল্ড তৈরি করবে, তখন আমেরিকার অনেকগুলা স্টেট হয়ে যাবে গথম সিটির মতো, যেখানে ক্রাইম ইজ লাইক মানে আনবিলিভেবল। নিউ মেক্সিকো আমেরিকার একটা স্টেট যেখানে ক্রাইম অনেক হাই, সেই নিউ মেক্সিকো মতো অবস্থা হবে অন্তত 25-30টা স্টেটের, আমেরিকার 50+ স্টেটের মধ্যে। কেন? বিকজ হচ্ছে কি, যখন ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের যুদ্ধটা আরও বাড়বে, সেটার একটা বিশাল অংশের প্রভাব পড়বে হচ্ছে গিয়ে আমেরিকার সিকিউরিটিতে অ্যান্ড ডেফিনেটলি আমেরিকার ইকোনমিতে। এখন দেখেন সামি হামদির মতো লোক, যে একজন খুবই ভালো পলিটিক্যাল অ্যানালিস্ট, তাকে রিসেন্টলি আমেরিকাতে অ্যারেস্ট করা হয়েছে। সামি হামদি গত 2 বছরে অন্তত প্যালেস্টাইনের পক্ষে যারা কথা বলছে তাদের মধ্যে খুবই একটা রেসপেক্টেড নেম। সামি হামদিকে আমেরিকাতে অ্যারেস্ট করলো, যদিও তার থাকার সমস্ত বৈধতা আছে, সে সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে আমেরিকাতে অনেক বছর ধরে বক্তব্য দেয়, আমেরিকাতে সে একজন পপুলার স্পিকার, তাকে বেসিক্যালি ডিপোর্ট করে দিচ্ছে।
আরে তুমি ডিপোর্ট করতেছো কিসের ইয়েতে? কেন? তুমি যে এত ফ্রি স্পিচের কথা বলো, কিসের ফ্রি স্পিচের গুলিমারি? আইস দিয়ে তাকে বেসিক্যালি অ্যারেস্ট করা হয়েছে, এখন তাকে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। তো তাহলে আমেরিকার ফ্রিডম কই? আমেরিকার ফ্রিডম অফ স্পিচ কই? কোনো ফ্রিডম অফ স্পিচ নাই। এক্স্যাক্টলি, ফ্রিডম অফ স্পিচ কিসের জিনিস? যখন ফ্রিডম অফ স্পিচ ব্যবসার জন্য ভালো তখন ফ্রিডম অফ স্পিচ থাকবে, যখন ফ্রিডম অফ স্পিচ ব্যবসার জন্য খারাপ ফ্রিডম অফ স্পিচ বন্ধ। এই যে আইস রাস্তায় নামছে, এই আইস আর যাবে না, এই আইস আর যাবে না ভাইয়া, আইস যাবে না। এই আইস হচ্ছে শুরু। আবার দেখেন ইউকেতে যে যখন স্টারমার বারবার বলতেছে যে ওই যে ইউকের যে ন্যাশনাল আইডি, ইউকে আইডি, এটা নিয়ে যে কথা হচ্ছে, অ্যাগেন এটা হচ্ছে কি সার্ভেলেন্স, যে আমেরিকার মিডল ক্লাসকে আরও সার্ভেলেন্স, আরও পুলিশি রাষ্ট্র, আর্মিকে আরও তাদের দেশে দেওয়া হচ্ছে। কেন? কারণ তারা জানে যে ইকোনমিক কলাপসটা আসতেছে, সেই ইকোনমিক কলাপসে সোশ্যাল আনরেস্ট হবে, অপরাধ বেড়ে যাবে, এবং এটার কোনো উত্তর পলিটিশিয়ানদের কাছে নাই, ব্যবসায়ীদের কাছে নাই, তারা কোনো উত্তর দিতে রাজিও না। দ্যাট ইজ ওয়াই তারা তাদের নিজেদের দেশের মানুষের উপরে আরও জুলুম অত্যাচার বাড়াবে, তারা তাদের নিজেদের দেশের মানুষকে কলোনাইজ করবে। কেন? কারণ তাছাড়া সে তো প্রফিট করতে পারতেছে না, তার তো প্রফিট করতে হবে, তার আরও টাকা বানাইতে হবে, তো সে আরও টাকা বানাবে অ্যাট দ্য কস্ট অফ দেয়ার ওন মানে কান্ট্রিজ সিটিজেন্স। কেন? কারণ এই দেশগুলো তো আসলে কতগুলা প্রাইভেট ওন্ড কোম্পানির কাছে দাস হয়ে আছে। একসময় যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান দাস হয়েছিল, একেবারে তাদেরকে মানে এই দেশগুলোকে স্লেভ স্টেট বানিয়ে রাখা হয়েছে। আমরা দেখব আমেরিকার কতগুলা এবং ইউরোপের কতগুলা প্রাইভেট কোম্পানির কাছে, ওই কোম্পানিগুলোর কাছে এই ইউরোপ এবং আমেরিকার সাধারণ মানুষরা দাস হয়ে থাকবে। জার্মানির মতো দেশ, যে হচ্ছে গিয়ে ইউরোপের ইকোনমির বেইজ, সেটাকে কীভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, সেটার ফ্যাক্টরিগুলোকে কীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সিস্টেম্যাটিক্যালি। High costs, low demand, and growing competition are eating into bottom lines across Germany. কিভাবে আপনি দেখেন যে জার্মানির একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারা এখন চালাইতে পারতেছে না, এটা খরচ পোষাইতে পারতেছে না বলে জার্মানির নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেখানে পৃথিবীর এত দেশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চায়, সেখানে জার্মানির কয়েকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে তারা নিজেরা ধসায় দিচ্ছে। কেন? কারণ এটার এখন আর কোনো পারপাস নাই, এটার কোনো পয়েন্ট নাই। Former nuclear power plant in Gundremmingen in Germany's Bavaria were destroyed in a controlled demolition. কিন্তু এটা যদি টোটাল ব্যাকগ্রাউন্ড আপনি দেখবেন, টোটাল ব্যাকগ্রাউন্ডটা দেখবেন, জার্মানি যে পুরা পৃথিবীকে এনার্জি দিত, যে পুরা পৃথিবীকে তার প্রোডাক্ট এবং সার্ভিস দিত, সেই জার্মানি এখন সব কিছু চায়না, রাশিয়া সহ অন্যান্য দেশের থেকে কিনতে বাধ্য করা হচ্ছে। তাদের ইকোনমিকে পুরোপুরিভাবে কলাপস করানো হয়েছে। কেন? কারণ জার্মানিকেও তারা আস্তে আস্তে কলোনাইজেশনের দিকে তারা নিতে চায়, নিবে, এগুলা দিয়ে ওই কোম্পানিগুলো আরও প্রফিট করবে। কিন্তু কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে সে দেখতে পারে না, সে সইতে পারে না। এই জন্য সে আফ্রিকাতে একসময় কলোনাইজ করছে, একসময় সে মিডল ইস্টে কলোনাইজ করছে, এখন সে তার আশেপাশের দেশগুলোকে এবং স্টেটগুলোকে সে কলোনাইজ করার দিকে সে যাচ্ছে। এখন মুসলমানদের অপরচুনিটি কি? মুসলমানরা এখানে কি করতে পারে, কীভাবে জেগে উঠতে পারে ইকোনমিক্যালি, এবং কীভাবে তাদের নিজেদেরকে ডলারাইজেশনের সাথে কলোনাইজ করতে পারে, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।